আমরা যেন যে যে সেক্টর রয়েছে সেই নিজস্ব সেক্টরে আমরা এটা কাজে লাগাতে পারি। এমডি নীরব, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ। একটু সাউন্ডটা বাড়াবেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ওকে, আমরা গত ক্লাসে এই জায়গাটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে? আচ্ছা, কখনো কোনো সমস্যা হলে আমি এখানে মিউট করবো না, একটু জানাবেন যে স্যার দেখতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, কোনো সমস্যায় জানাবেন। আমরা গত ক্লাসে এই ক্লাসটা করেছিলাম, দেখেছিলাম যে কিভাবে একটা বাক্যকে আমরা, অর্থাৎ 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব, একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এটা কিন্তু এই ভাষাটা শেখার জন্য খুবই একটা ইফেক্টিভ একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা খুব দ্রুত ডেভেলপ করতে পারবো। একটা ভার্ব, একটা রুল দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারতেছি। এখানে কি লিখেছিলাম? আই গো, বা আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, নেগেটিভ করা শিখেছিলাম, তাই না? আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু, হ্যাঁ, শুরু থেকেই কিন্তু এই বিষয়গুলো আমি শেখাই, আমরা সহজে যেন কথা বলতে পারি। অর্থাৎ এখানে আই গো টু স্কুল এটা না লিখে আপনি লিখতে পারেন আই ইট রাইস, আই রাইট এ লেটার, আই সিং এ সং, আই ক্যাচ এ ফিশ। হ্যাঁ, এখানে আপনি ভার্ব চেঞ্জ করতে পারেন, অবজেক্ট চেঞ্জ করতে পারেন, সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু নিয়ম রুলটা কিন্তু ঠিক থাকবে। এবং এখানে অ্যাফার্মেটিভ করতে হবে একটা বাক্য, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে সেন্টেন্স বড় করতে পারি, সেন্টেন্স বাড়াতে পারি। শুধু একটা জায়গায় আমরা যদি ধরে বসে থাকি তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে কি কি আছে পড়েন তো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কি আছে পড়তে হবে? গো আই গো টু স্কুল, স্কুলে যাই। ডোন্ট আই গো টু স্কুল, স্কুলে যাই না। হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে কি স্কুলে যায়? হি গোস গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। হি ডোন্ট গোস, হি ডোস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? দেখেন, তাহলে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ওখানে মনে হয় একটু। হ্যাঁ, ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন। তো এই যে জায়গাটা আমি বললাম না, অর্থাৎ সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায় না। এবার তাহলে আমি এখানে হি গোস টু স্কুল এটা চেঞ্জ করে আমরা লিখতে পারি হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। তাহলে এখানে নেগেটিভ কি হবে, না বোধক কিভাবে করতে হবে? অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। তো এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, হি ডাজ নট রাইট আ লেটার, যখন ডাজ নট দিব তখন কিন্তু আর রাইটস থাকবে না, দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে বসানো যায় না। হি ডাজ নট রাইট এ লেটার, যেমনটি এখানে লিখেছি হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজ নট হি গো টু স্কুল? তাহলে এই বাক্যগুলা কিন্তু আমরা ঠিক এইভাবে লক্ষ্য করব। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। মনে রাখবেন এই বাক্যগুলো। যদি বলা হয় সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে কি হবে? হি ক্যাচেস ফিশ। যদি বলি সে মাছ ধরে না তখন কি হবে? হি ডাজ নট ক্যাচ ফিশ, তখন কিন্তু আমরা ক্যাচেস দিব না। তারপর কি হবে? ডাজ হি ক্যাচ ফিশ, ডাজেন্ট হি ক্যাচ ফিশ। মনে রাখবেন এগুলা। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম না, এই বাক্যটাকে ওভাবে না বলে আমরা নেগেটিভটা বলবো আমি স্কুলে যাইনি। দেখেন আমরা প্রেজেন্ট টেন্স থেকে এখন পাস্ট টেন্সে চলে আসছি। আমরা কোন জায়গায় চলে আসছি? পাস্ট টেন্সে। যেমন আই ওয়েন্ট টু স্কুল এটাকে পরিবর্তন করে লিখতে পারি মিনা ওয়েন্ট টু মার্কেট, মিনা বাজারে গিয়েছিল, মিনা বাজারে যায়নি, মিনা ডিড নট গো টু মার্কেট। কি হবে? মিনা ডিড নট গো টু মার্কেট। মিনা কি বাজারে গিয়েছিল? ডিড মিনা গো টু মার্কেট? মিনা কি বাজারে যায়নি? ডিডেন্ট মিনা গো টু মার্কেট? দেখেছেন, ডিড ব্যবহার করলে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, ডিড এর পরে ভার্বের, ডিড বা ডিড নট এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, একটু লক্ষ্য করবেন। এইবার আমরা এই পাস্ট ফর্মের পরে একটা লিখবো, সেটা হচ্ছে ফিউচার টেন্স। সেটা কি লিখবো? সেটা লিখবো আমরা ফিউচার ফর্ম। হিয়ার ইউ ক্যান সি আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। যদি বলা হয় নেগেটিভ তখন কি হবে? আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? ওয়ন্ট আই গো টু স্কুল। তো এখানে যদি আমি আপনাদেরকে বলি যে রনি, উম, রনি
ইটস রাইস, রনি উইল ইট রাইস। এটা দিয়ে আপনারা চারটা করতে হবে। কি কি হবে বলেন তো? রনি উইল ইট রাইস, রনি ভাত খাবে। তাহলে এটা চার ফর্মে আমরা কিভাবে করব বলেন? রনি উইল ইট রাইস। এনিওয়ান ক্যান সে? একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম আপা, হাউ আর ইউ? I'm fine. থ্যাংক ইউ। How are you? আই এম অলসো ফাইন। আপনি যে বইটার কথা বলছিলেন, ওই বইটা আমরা হয়তো আপনাকে 2-1 দিনের ভিতরে দিতে পারবো। ওইটা হাতে এসে যাচ্ছে, আসলেই আপনাকে পাঠাই দিব। আপনার ওই যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানাতেই চলে যাবে, ঠিক আছে? জি জি। থ্যাংক ইউ। তো দেখেন, আমরা ওই যে গত ক্লাসে যেটা শিখছিলাম ওইটা একটু ফিডব্যাক নিচ্ছি আমরা। এই 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই যে বাক্যটা আমি স্কুলে যাব, এখানে আমি বলেছি রনি উইল ইট রাইস, রনি ভাত খাবে। তো এটার নেগেটিভ কি হবে? রনি ভাত খাবে না। রনি ওন্ট ইট রাইস, উইল নট কে আমরা নেগেটিভ ফর্মে বলতে পারি ওন্ট। আমি কি আজ স্কুলে যাব, এটা বলতে হবে রনি কি আজ স্কুলে যাবে, উইল রনি গো টু স্কুল। আপনি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি চেষ্টা করেন। হ্যাঁ, এগুলো পড়তে হবে। একটু দেখতে পাচ্ছেন আপনার সেই সমস্যাটা ঠিক হয়েছে? ওকে, পড়েন তাহলে একটু। সাউন্ডটা ক্লিয়ার আসছে না, হ্যাঁ সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমরা যদি ভালোভাবে না পড়তে পারি অন্যরা কিন্তু শুনতে পারবে না। অর্থাৎ এখানে আমি একটা কথা বলেছি যে আই উইল গো টু স্কুল, এটা আমরা পরিবর্তন করে বলবো যে রনি উইল ইট রাইস, রনি ওন্ট ইট রাইস, উইল রনি ইট রাইস, ওন্ট রনি ইট রাইস। তারপর দেখেন আমি স্কুলে যাচ্ছি, এটা দিয়ে আপনাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম যে এখানে সবগুলো গো ভার্ব রয়েছে, আপনারা রাইট দিয়ে করবেন। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। দেখেন এখানে মডাল ভার্ব ব্যবহার করে অনেক বাক্য তৈরি করেছি। আই ক্যান গো, এখানে দুইটা ভার্ব রয়েছে, ক্যান একটি ভার্ব, গো একটি ভার্ব। আমি যেতে পারি, আই ক্যান গো বললে কি হয়? ক্যান শব্দের অর্থ পারা, সামর্থ্য বোঝালে তখন কিন্তু ক্যান বসে, অ্যাবিলিটি রয়েছে, আমি এই কাজটি করতে পারি, এটা আমার সামর্থ্য। এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করব। ক্যান, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। তো এখানে দেখেন আমি যেতে পারি, আই ক্যান গো। যদি বলতাম আমি খেতে পারি, আই ক্যান ইট, সে খেতে পারে। অনেকে আমরা হি ক্যানস ইট ব্যবহার করি। নো, এখানে বলা হচ্ছে মডাল ভার্বের পরে যে ভার্বটি বা মডাল ভার্বের সঙ্গে কোনো এস, ইএস, আইএনজি, ডি, ইডি, টি, এন, এনি কিছুই যোগ করা যাবে না। আই ক্যান গো, আমি যেতে পারি। আই হি ক্যান গো, সে যেতে পারে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দে ক্যান গো, তারা যেতে পারে। এই ক্যান ভার্বের কি কোনো পরিবর্তন হবে? হবে না। মডাল ভার্বের ক্লাসটার ভিতরে আমরা হুবহু সব দেখতে পারবো। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, তখন ওই ক্যানের সঙ্গে নট, আই ক্যান নট গো, এটাকে শর্ট ফর্ম আই ক্যান্ট গো। আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো। দেখেছেন, ক্যান্ট আই গো। খুব ভালোভাবে খেয়াল করবেন, কিন্তু এই প্রত্যেকটা বিষয় আমাদের কথা বলার জন্য খুবই প্রয়োজন। সবাই কি শুনতে পারছেন প্লিজ? জি স্যার, শুনতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেখেন এরপরে আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড নট গো, আমি যেতে পারতাম না। কি হবে? আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। আমরা এখানে ক্যান করেছি, প্রেজেন্ট ফর্মে ক্যান ব্যবহার করেছি। কিন্তু যখন এটা পাস্ট ফর্ম ব্যবহার করব, অতীত সেন্টেন্স, অতীতকাল, আমি যেতে পারতাম, এখন না, এটা 1 মাস 2 মাস 1 সপ্তাহ আগে। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। দেখেছেন, এখানে আমি যদি সম্ভাবনা বুঝাই, কোন জিনিসের একটা পসিবিলিটি থাকে, আজ বৃষ্টি হতে পারে, আজ বাবা বাড়িতে আসতে পারে, আজ আমাদের স্কুল ছুটি হতে পারে। এই যে সম্ভাবনা এখানে, আজ বৃষ্টি হতে পারে, আমি আজ স্কুলে যেতে পারি, আমার সম্ভাবনা রয়েছে, তখন মে ব্যবহার করতে হবে। তখন মডাল ভার্বের ভিতরে আমরা কি ব্যবহার করব? মে। মে শব্দের অর্থ সম্ভাবনা। আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি। আমি আজ স্কুলে নাও যেতে পারি, আই মে নট গো টু স্কুল টুডে। আমি কি স্কুলে যেতে পারি? মে আই গো টু স্কুল টুডে। আমি কি স্কুলে যেতে পারি না? মে আই নট গো টু স্কুল। মে আই নট, এখানে মে নট না, মে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর নট, মে আই নট গো টু স্কুল টুডে। আমি কি স্কুলে যেতে পারি না? দেখেন যখন আমার অবশ্যই কাজটি ঘটবে, শিওর, আমি 100% শিওর, তখন কিন্তু আমাকে মাস্ট ব্যবহার করতে হবে। অবশ্যই, মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই।
আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। এগুলাকে আপনি কোনো টেন্স ব্যবহার করে বলতে পারবেন? এখানে মডাল ভার্ব অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাস্টেন্ট, মাস্ট নট কে বলা হচ্ছে মাস্টেন্ট, আই মাস্টেন্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব না। আমি কি স্কুলে যাব, তখন কি হবে, তখন ওই যে অক্সিলারি ভার্ব বা যে মডাল ভার্বটা, এটা সবার প্রথমে বসাতে হবে। মনে রাখবেন, যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ওই মডাল ভার্বটি সবার প্রথমে বসাবো, যখন নেগেটিভ করব তখন ওই মডাল ভার্বের সঙ্গে শুধু এনটি বা নট যোগ করব, আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে তখন ওই মডাল ভার্বের সঙ্গে নট হবে, তারপর সাবজেক্ট হবে। মাস্ট আই গো টু স্কুল টুডে, আমি কি আজ স্কুলে যাব? আমি আজ স্কুলে যাব, আমি কি স্কুলে যাব? মাস্ট আই গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব না, মাস্টন্ট আই গো টু স্কুল টুডে। তাহলে এখানে আমরা একটি যদি নিয়ম ফলো করি, এই নিয়ম দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো খুব ইজিলি। অর্থাৎ যখন অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করতে গেলে তখন নট হবে, ইন্টারোগেটিভ করতে গেলে ওই ভার্বটি প্রথমে আসবে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওই ভার্বটি নট করতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, বলেন তো এটা কোন টেন্স? আই শ্যাল গো টু স্কুল, বেবি আপা এটা বলেন, আই শ্যাল গো টু স্কুল এটা কোন টেন্স? একটু আনমিউট করতে হবে। দেখা যাচ্ছে আপনার সে ইসের সমস্যা ঠিক হয়েছে, ফোনের বা ল্যাপটপে যেটা বলছিলেন স্যার দেখা যাচ্ছে না, একটু আনমিউট করেন আপা। এই যে বাক্যটা, ঠিক ভাই। তো ওইটা একটু ঠিক করে নিলে তাহলে ক্লাসটা ভালো হতো, যেহেতু দেখতে, হ্যাঁ। তো আমার কাছে ওই পাসওয়ার্ডটা নাই, যার কারণে আমি ওটা করতে পারতেছি না। দেখছেন, তাহলে হ্যালো। একটা বড় সমস্যা। হ্যাঁ, শুনতে পারছি। তো আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এটা আপনি হ্যালো কোন টেন্স? হ্যাঁ, শুনতে পারছি, প্লিজ। স্যার, আমার গুগল অ্যাকাউন্টের ওই পাসওয়ার্ডটা আমার মেয়ে। আচ্ছা। ও, আপনি শুনতে পারছেন আমাকে খুব ভালোভাবে? সজীব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, স্ক্রিনটাও না দেখতে পারলে বলবেন। এখানে একটু কথা বলতে হবে, আমি শুধু আপনাদেরকে কথা শিখাচ্ছি, কিন্তু আপনাদেরকেও কথাগুলো বলতে হবে, কি শিখতে পারছেন ফিডব্যাকটা একটু জানাতে হবে। এটা কোন টেন্স বলেন তো? আই শ্যাল গো টু স্কুল, এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা কোন ফিউচার, কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট। তো এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? কেউ পারবেন? কন্টিনিউয়াস ফর্ম, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল অথবা আই উইল গো টু স্কুল, এটার কন্টিনিউয়াস ফর্ম কি হয়? দেখেন, এখান থেকে কিন্তু আমরা একটা বাক্য দিয়ে, আমরা যে কোনো একটা বাক্য দিয়ে আমরা টেন্স শিখতে পারি। আমি স্কুলে যাব, এটার কন্টিনিউয়াস ফর্মটা হবে আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো, তখন কি হবে? আই শ্যাল গো টু স্কুল, এটা হবে আই শ্যাল অথবা আই উইল বি। হ্যাঁ, এখানে শ্যালের ব্যবহারটা না দিয়ে আমরা উইল দিয়েও করতে পারবো, রিসেন্ট গ্রামারে কিন্তু উইলের ব্যবহারটা বেশি। তো আই শ্যাল গো টু স্কুল এটা না দিয়ে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আমি স্কুলে যেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন? আই উইল বি গোয়িং টু স্কুল। কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন কিন্তু শ্যাল বি বা উইল বি এবং ভার্বের পর আইএনজি। এর চিহ্ন কোনটা? শ্যাল বি বা উইল বি এবং ভার্বের পর আইএনজি। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাব? তো দেখেন, এখানে আমি যদি টেন্স নিয়ে একটু কথা বলি, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে গিয়া থাকবো, এটা কি হবে বলেন তো? আমি স্কুলে গিয়া থাকবো, এটা কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হবে। অর্থাৎ আই উইল হ্যাভ, আর এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, অর্থাৎ হ্যাভ যখন ব্যবহার করা হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড, তখন কিন্তু ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করব। তখন কোন ফর্ম ব্যবহার করব? ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করব। দেখেন, এই কনজুগেশন অফ ভার্ব আমাদের একটা শীট রয়েছে, এটা আমরা, আপনারা যারা প্রথম ক্লাস করছেন, এটা আমি আজকেই দিয়ে দিব। অর্থাৎ এই যে এখানে আমি গিয়া থাকবো, খেয়ে থাকবো, দেখে থাকবো, লিখে থাকবো, এই যে বাক্যগুলা করতে গেলে তখন কিন্তু আমাদের ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হয়। ভার্বের ভি থ্রি ফর্মটা কেমন? যেমন ইট শব্দের অর্থ খাওয়া, ইট। যদি বলি খেয়েছিলাম, তখন কি হবে বলেন তো? এট। তখন কি হবে? এট। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, ভালো করে লক্ষ্য করবেন। আর যদি বলি আমি খেয়েছি, আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি কাজটি করেছি, তারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, সে বিদ্যালয়ে গিয়েছে, অর্থাৎ যখন এই যে গিয়েছে, খেয়েছে, এগুলাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট মানে খাওয়া, আর এট মানে খেয়েছিল বা খেয়েছিলাম, আর ইটেন শব্দের অর্থ হচ্ছে খাইয়াছে। ইটেন শব্দের অর্থ কি হবে বলেন?
খাইয়াছে বা খেয়েছে। যেমন আমি ভাত খাইয়াছি বা খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, এইভাবে কথা বলবেন সবাই। আই হ্যাভ ইটেন রাইস। তাহলে যদি বলি আমি আমি স্কুলে গিয়েছি, এটা কি হবে বলেন তো? আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল, গোয়িং হবে না। হ্যাঁ, গোয়িং না, গন। আই হ্যাভ গন টু স্কুল। বলেন তো আমি একটা চিঠি লিখেছি। হ্যাঁ, এরকম সবাই কথা বলেন, ক্লাসটা খুবই ভালো লাগবে। সবাই কথা বলেন, আমি একটা চিঠি লিখেছি, কি হবে? বেবি আপা বলেন, আমি একটা চিঠি লিখেছি, কি হবে? আমি একটি চিঠি লিখেছি। তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার। এখানে এখানে এই রিটেনটা কোন জায়গা থেকে আসলো? রাইট মানে হচ্ছে লেখা। রাইট শব্দের অর্থ লেখা। রাইট, রোট, রিটেন। ইয়েস। যদি বলা হয় আমি একটা মোবাইল ফোন কিনেছি, বলেন তো কি হবে? আমি কিনেছি। আই হ্যাঁ, দেখেন আমি একটু বলি, এটা লিখতে হবে আমি একটা মোবাইল ফোন কিনেছি। বাই শব্দের অর্থ কেনা। এর ভিতরি হবে বট, অর্থাৎ আই হ্যাভ বট এ মোবাইল ফোন। আই হ্যাভ বট এ মোবাইল ফোন। দেখেন একটি স্ট্রাকচার যদি আপনারা জানেন, একটি স্ট্রাকচার যদি আপনারা ধরতে পারেন, অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলতেছি। যেমন আমি একটা মোবাইল ফোন কিনিয়া আছি। এই যে ইয়াসি, ইয়াসো, কোনো বাংলা বাক্যের শেষে যদি ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এইগুলো থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটার অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এটার অর্থ কি হবে? পুরাঘটিত বর্তমান কাল, যেটা পূর্বে ঘটে গেছে কিন্তু এখনো বর্তমানে তার কিছুটা ফল হয়তো আছে। যেমন সে একটা কবিতা লিখেছে, হি হ্যাজ রিটেন আ পোয়েম। যদি বলা হয় সে একটা নতুন জামা কিনেছে, সে একটা নতুন জামা কিনেছে, কি হবে? হি হ্যাজ বট এ নিউ শার্ট। হি হ্যাজ বট এ নিউ শার্ট। এখানে হ্যাজ কেন দিলেন আর বট কেন দিলেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হুম, হ্যাঁ, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট, তারপরে কিন্তু হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি থ্রি, তারপর অবজেক্ট। তো সে ইংরেজি হচ্ছে হি অথবা শি। তাহলে শি, এরপরে হ্যাজ হবে, শি হ্যাজ। বাই শব্দের অর্থ কেনা, আর বাই বট, বট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভি থ্রি হচ্ছে বট। তো শি হ্যাজ বট এ নিউ শার্ট, সে একটা নতুন জামা কিনেছে। এখানে আমি কথা বলছিলাম ফিউচার টেন্স নিয়ে। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই শ্যান্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই শ্যাল নট। এই শ্যাল নট কে কি বলা হয় বলেন তো? শ্যান্ট। আই শ্যান্ট গো টু স্কুল। হুম। আমি কি স্কুলে যাব? শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? শ্যান্ট আই গো টু স্কুল। হুম। দেখেছেন? এইবার এইগুলো একটু পড়েন তো। এখানে বেবি আপা কে পড়তে পারবেন? যার মোবাইলে ভালো দেখা যাচ্ছে এগুলো একটু পড়েন। হ্যাঁ, আমি এই যে মার্ক করে দিয়েছি, এটা পড়। পড়েন। আচ্ছা। হ্যাঁ, বেবি আপা পড়েন, বেবি আপা, হ্যাঁ, আর কেউ না, বাকিটা পরে পড়বেন। হুম। আই শুড আই শুড গো টু স্কুল। ইয়েস। আমার স্কুলে যাওয়া উচিত। হুম। আই শুডেন্ট গো টু স্কুল। হুম। আমার স্কুলে যাওয়া উচিত না। হুম। হুম। গো শুড আই গো টু স্কুল। হুম। আমি কি আমার আমার কি স্কুলে যাওয়া উচিত? হুম। স্টুডেন্ট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত না? ধন্যবাদ, অনেক আই ভালো পড়েছেন। হ্যাঁ, দেখেন বাকিগুলো একটু সজীব ভাইয়া পড়েন, ইমরান ভাইয়া। এগুলো উনি বেবি আপা যেমন সুন্দর করে পড়েছেন এইভাবে। হ্যাঁ, আই উড। আই উড গো টু। আমি স্কুলে যেতাম। আই উডন্ট গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না। উড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম? উডন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম না? দেখছেন কত সুন্দর? তাহলে এখানে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি একটা স্ট্রাকচার দেওয়া আছে। দেখেন, আই উড গো টু স্কুল, এই বাক্যটা দিয়ে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। কিভাবে? আমি স্কুলে যেতাম, এখানে আপনি বলতে পারেন যে আমি ভাত খেতাম, আই উড ইট রাইস। আমি প্রতিদিন অফিসে যেতাম, মনে করেন আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন, আপনি বলছেন যে আমি প্রতিদিন অফিসে যেতাম, আই উড গো টু অফিস এভরিডে। আই উড গো টু অফিস এভরিডে। আমি প্রতিদিন বিকেলে পার্কে যেতাম, আমি প্রতিদিন বিকেলে পার্কে যেতাম, আই উড গো টু পার্ক এভরি আফটারনুন। দেখেন, এই যে আমি স্কুলে যেতাম না, এই একটা নিয়ম শিখে আমরা এই জায়গাটা থেকে আরো অনেক বাক্য তৈরি করব। কিভাবে তৈরি করব? এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করব, ভার্ব চেঞ্জ করব, অবজেক্ট চেঞ্জ করব, কিন্তু আমার নিয়ে মূল যে রুল, এটা কিন্তু ঠিক রাখতে হবে।
আমি স্কুলে যেতাম এইটা না বলে আমি ভাত খেতাম, তখন কি হবে? আই উড ইট রাইস। আই উড ইট রাইস, দেখেন এখানে শুড দিয়ে করেছে আমার স্কুলে যাওয়া উচিত। যদি বলতাম আমার এখন বিশ্রাম নেওয়া উচিত, আই শুড টেক রেস্ট নাও। আই শুড টেক রেস্ট নাও, আমার এখন বিশ্রাম করা উচিত। যদি বলতাম আমার এখন ঘুমানো উচিত, তখন কি হবে? আই শুড স্লিপ নাও। দেখেছেন এই বাক্যগুলো কিন্তু আমরা এইভাবে গঠন করব। এই ক্লাসটি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্লাস। এখান থেকে আপনারা এই বাক্যগুলো যদি ভালোভাবে শিখতে পারেন, আপনারা পরবর্তীতে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে। অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা শিখতে গেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জায়গা কিন্তু এইটা। আমি আপনাদেরকে খুব প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি যে দেখেন, আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম এটা না বলে আপনি এখন মনে করেন চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন, আপনি বলছেন যে আমি অফিসে যেতাম, আমি নিয়মিত অফিসে যেতাম, কি হবে? আই উড গো টু অফিস রেগুলারলি। আমি নিয়মিত অফিসে যেতাম না, আই উডেন্ট গো টু অফিস রেগুলারলি। আমি কি নিয়মিত অফিসে যেতাম? উড আই গো টু অফিস রেগুলারলি? উড আই গো টু অফিস রেগুলারলি? দেখেছেন? তাহলে এখানে আমি কিন্তু আপনাদের একটা হোম টাস্ক এখান থেকে দিতে পারি। সেই বাক্যটা কি? বাক্যটা হচ্ছে এখানে আপনাদের জন্য লিখে দিলাম। যেমন প্রথম বাক্যটি ছিল এখানে আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এখানে আপনাদের জন্য একটা আমি বাক্য দিতে পারি, হি রাইটস, WRITES, হি রাইটস আ লেটার, LETTER। এই যে একটা বাক্য আমি লিখলাম, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এখানে আমার ভার্ব কোনটি হলো? রাইট। তো যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অফ প্রেজেন্ট টেন্স, এই জন্য রাইটস, হি রাইটস এ লেটার। এই একটি বাক্য দিয়ে আপনারা আপনাদের মতো করে এখানে যেমন লিখেছি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আপনারা লিখবেন সে একটি চিঠি লেখে। আগে বাংলাটা লিখবেন, হ্যাঁ, এখানে প্রথমে ইংলিশ লিখেছে, আগে আপনি বাংলা লিখবেন, তাহলে সুবিধা হবে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। সে একটা চিঠি লেখে না, সে কি একটা চিঠি লেখে? সে কি একটা চিঠি লেখে না। এরপর আপনি পাস্ট টেন্সের ভিতরে চলে যাবেন কিভাবে? এই যে আমি পাস্ট কন্টিনিউয়াস, আমি স্কুলে যাচ্ছিলাম, তো এখানে লিখবেন সে একটা চিঠি লিখছিল। সে একটা চিঠি লিখছিল না, সে কি একটা চিঠি লিখছিল? সে কি একটা চিঠি লিখছিল না। দেখছেন? এখানে যদি আমি হ্যাভ ব্যবহার করে করি, যেমন আমি স্কুলে গিয়েছি, এটা কি লিখবেন বলেন তো? সে একটা চিঠি লিখেছে। কি করেছে? সে একটা চিঠি লিখেছে। আমার কথাটা কি সবাই ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কিভাবে হোমওয়ার্কটা আপনাদের করতে বলতেছি? শুধু এই একটি মাত্র, অর্থাৎ এখানে দেখেন এই যে আমি স্কুলে গিয়েছি, এই যে একটা বাক্য, এইটা দেখেন, এই যে সে স্কুলে গিয়ে থাকবে, এটা কিভাবে লিখবেন? সে একটা চিঠি লিখে থাকবে। সে স্কুলে গিয়ে থাকবে না, সে একটা চিঠি লিখে থাকবে না। সে কি স্কুলে গিয়ে থাকবে? সে কি একটা চিঠি লিখে থাকবে? অর্থাৎ এখানে যে গো ভার্ব রয়েছে, গো এর জায়গায় আপনাকে ওই যে আমি রাইট ভার্ব দিয়েছি এবং সাবজেক্টও চেঞ্জ করে দিয়েছি, অবজেক্টও চেঞ্জ করে দিয়েছি, নিয়ম কিন্তু এক। আমার কথাটা যারা বুঝতে পেরেছেন, এই হোমওয়ার্ক গুলো করবেন, এটা করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমি দেখব, আমি আপনাদের কাছে এটা শুনবো যে আপনারা কে কি লিখেছেন। তাহলে কিন্তু আমরা এইটা দিয়ে বাক্য তৈরি করতে পারতেছি। দেখেন বাক্য তৈরি করার আরো কত সুন্দর সুন্দর সিস্টেম আছে। এখানে একটা সিস্টেম আমি তৈরি করেছি, সবাই একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটা হচ্ছে, ওকে, এক মিনিট। হুম, একটি হচ্ছে, ওকে, যেমন আমি খেতে পছন্দ করি। দেখেন, পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক, আর ভালোবাসা ইংরেজি হচ্ছে লাভ। পছন্দ করা, পছন্দ করা এর ইংলিশটা কি হবে? পছন্দ করা এর ইংলিশটা হবে হচ্ছে লাইক। লাইক শব্দের অর্থ পছন্দ করা, খুব ভালোভাবে খেয়াল করেন। আর ভালোবাসি ইংরেজি লাভ, ভালোবাসা। তো এখানে আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। দেখেন কিভাবে বাক্য সহজে তৈরি করা যায়। আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। যদি বলি তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। ইউ লাইক ইটিং, এখানে মনে রাখবেন। আর সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। দেখেন এই যে জায়গাটা, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর লাইক, তারপর মূল ভার্বের পর আইএনজি, আর কিছু না। কত সহজ একটা সিস্টেম দেখেন, স্পোকেন ইংলিশ কত সহজ। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট দিয়েছি কি? আই। তারপরে দিয়েছি ভার্ব লাইক, আর এরপরে একটা ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছি ইটিং। আপনাদের এখানে আমি একটু মিউট করে দেই, কার জানি শব্দ হচ্ছে খুব পরিমাণে, প্লিজ। ক্লাসটাতে একটু সমস্যা হচ্ছে। দেখেন কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপর লাইক, তারপর মূল ভার্বের পর আইএনজি। কোনো সমস্যা নাই, খুব ইজি একটা নিয়ম। আর যখন এই লাভ ব্যবহার করব, তখন প্রথমে সাবজেক্ট, তারপর লাভ,
তারপর ভার্বের পর আইএনজি। দুটো নিয়মই কিন্তু প্রায় একই রকম। প্রথমে সাবজেক্ট, তারপরে লাইক, তারপর ভার্বের পর আইএনজি। দ্বিতীয় নিয়মে প্রথমে সাবজেক্ট, তারপরে লাভ, তারপর ভার্বের পর আইএনজি। কেমন হয় দেখেন, আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। দেখছেন? এইবার যদি বলি ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, অনেকে আছে না বিরিয়ানি খেতে ভালোবাসে বা খাওয়াটাকে খুব এনজয় করে, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। আগে দিয়েছি লাইক, আর এখন ভালোবাসি এই জন্য দিচ্ছি লাভ, আই লাভ ইটিং। যদি বলা হয় তুমি খেতে ভালোবাসো, তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, ইউ লাভ ইটিং। সে খেতে ভালোবাসে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন, তাহলে এখানে হি লাভস ইটিং। দেখেন, আমি রান্না করতে পছন্দ করি, ওই সেই লাইক দিয়ে আমি করছি, কিন্তু সেন্টেন্সটা একটু আলাদা অর্থটা। এখানে দিয়েছিলাম আমি খেতে পছন্দ করি, আমি রান্না করতে পছন্দ করি। তাহলে কি হবে? আই লাইক কুকিং। আই লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো, সবই ঠিক থাকবে, শুধু আই এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করব। ইউ লাইক কুকিং। ইউ লাইক কুকিং। সে রান্না করতে পছন্দ করে, হি লাইকস কুকিং। হি লাইকস কুকিং। এইবার যদি বলি ভালোবাসি, ওই একই বাক্য, আমি রান্না করতে পছন্দ করি, এই বাক্যটা বললাম আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। আই লাভ কুকিং। তুমি রান্না করতে ভালোবাসো, ইউ লাভ কুকিং। সে রান্না করতে ভালোবাসে, হি লাভস কুকিং। এই রুলটা যদি একটু মনে রাখেন, সাবজেক্ট প্লাস লাইক প্লাস মূল ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস লাভ প্লাস মূল ভার্বের পর আইএনজি, একটা বাক্য শিখে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ধরতে হবে। এবং এই যে 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, হি রাইটস আ লেটার, এই বাক্যগুলো দিয়ে আই গো টু স্কুল, এটার পরিবর্তে আপনারা 30টা বাক্য তৈরি করবেন, এই বাক্যকে কনভার্ট করে হি রাইটস আ লেটার। কি করতে হবে? হি রাইটস আ লেটার। দেখেন, এই ক্লাসগুলো যদি ভালোভাবে করতে পারেন, শুরু থেকে এইভাবে শিখতে পারেন, উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। অর্থাৎ আমাদেরকে এই জায়গাটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, কারণ ইংলিশে কথা বলতে গেলে আমাদের এই বিষয়গুলো খুবই প্রয়োজন, একেবারে কোর জিনিস। এগুলো না পারলে কিন্তু আমরা ওই অ্যাডভান্স লেভেলের গ্রামার বা অন্য জায়গাটা পারবো না। খুব শুরু থেকেই কিন্তু মন দিয়ে শিখবেন। এই ভাষাটা শিখতে গেলে আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে তৎপর হতে হবে। এখানে আমি যা শিখাই দিব, এটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। চর্চা না করলে কখনোই ভালো কিছু শেখা যায় না, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। দেখেন, আমরা এই জায়গা পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম, আজকে এখান থেকে একটু শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে শীটটা, বলা হচ্ছে কোন সেন্টেন্স যদি জিরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, কোন সেন্টেন্স যদি জিরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যেমন দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিংটা কিন্তু জিরান্ড, এই জিরান্ডের ক্লাস আমরা দেখবো পরে। তো বলা হচ্ছে ভার্বের পর আইএনজি থাকলে এখানে জিরান্ড হচ্ছে, জিরান্ড ইজ, সরি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। তো এখানে এই যে ওয়াকিং শব্দটা, বলা হচ্ছে কোন সেন্টেন্স যদি জিরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, এখানে একটা জিরান্ড দ্বারা শুরু হয়েছে, ওয়াকিং। তো এই জিরান্ড দ্বারা শুরু হলে সেক্ষেত্রে ভার্ব যেটা হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। যে ওয়াকিং এর পরে কখনো এখানে আর বসবে না, এখানে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। বিইং অনেস্ট, বিইং মানে হচ্ছে হওয়া, সৎ হওয়া একটা মহৎ গুণ। বিইং অনেস্ট ইজ আ গ্রেট ভার্চু। এতটুকু মনে রাখবেন, জিরান্ড এবং ইনফিনিটিভ দ্বারা শুরু হলে পরের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন দেখেন, জিরান্ড তো দেখলাম, ওয়াকিং, বিইং অনেস্ট, হ্যাঁ। স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, এইটার অর্থ কি বলেন তো? স্মোকিং ইজ ফরবিডেন, ধূমপান নিষিদ্ধ, ইন দ্য পাবলিক প্লেস, অর্থাৎ উন্মুক্ত জায়গায় বা পাবলিক প্লেসে, জনগণ যেখানে থাকে সেখানে ধূমপান করা নিষিদ্ধ। তো এই যে স্মোকিং, এটা জিরান্ড, এই জন্য পরে কিন্তু ইজ ভার্বটা সিঙ্গুলার হবে। মনে রাখবেন, এটা রিটেন ইংলিশে খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জব প্রিপারেশন নিতে গেলে এগুলো লাগবে। স্মোকিং ইজ ফরবিডেন ইন পাবলিক প্লেস। তারপর একটা ইনফিনিটিভ দেখবো, ইনফিনিটিভ কাকে বলে? ভার্বের পূর্বে টু থাকলে ইনফিনিটিভ হয়, টু যুক্ত ভার্ব। টু কালেক্ট ইসলামী বুকস ইজ মাই হবি। টু কালেক্ট ইসলামী বুকস ইজ মাই হবি। এই টু যুক্ত ভার্ব, এই যে কালেক্ট মানে সংগ্রহ করা, টু কালেক্ট অর্থাৎ সংগ্রহ করা, ইসলামী বই সংগ্রহ করা আমার একটা শখ। এই টু কালেক্ট টু যুক্ত ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাই বলা হচ্ছে জেরান্ড এবং ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, সেই সকল ক্ষেত্রে ওই বাক্যে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে। অন অফ দা
এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। এগুলো একটু দেখবেন এবং আমার ক্লাসটা শেষের পরে ক্লাস রেকর্ড পিডিএফটা একটু পড়বেন। একটা ক্লাস করেই কিন্তু সবকিছু মনে থাকে না। মানুষ যা কিছু পড়ে যা কিছু দেখে তার অনেক অংশ কিন্তু ভুলে যায়। তো এখানে আমরা পরবর্তীতে যখন দেখব তখন কিন্তু আমাদের পুরাটা সব মনে থাকবে। প্রত্যেকটা রুল খুব ইম্পর্টেন্ট। অন অফ দা এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। কি হয়? অন অফ দা থাকলে কোনো বাক্যে প্রথমে যদি অন অফ দা থাকে, পরের ভার্বটা যেটা এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। লক্ষ্য করি, অন অফ দা পরে ভার্ব সিঙ্গুলার হয় কেমন? অন অফ দ্য ভিলেজার্স অলস লিটারেট। অন অফ দ্য ভিলেজার্স অজ লিটারেট। গ্রামবাসীদের মধ্যে একজন শিক্ষিত ছিলেন। গ্রামবাসীদের মধ্যে একজন, তাহলে এই যে অন অফ দ্য ভিলেজার্স, আমরা অনেকে এখানে এইটা ভেবে বসে থাকি ভিলেজার্স, তাহলে এখানে যেহেতু একটা প্লুরাল অবজেক্ট হচ্ছে, তাহলে পরবর্তী ভার্বটা এখানে আমরা ওয়ার বসাতে পারি বা আর বসাই। নো, বলা হচ্ছে অন অফ দা, এইটা যদি থাকে কোনো বাক্যে তো পরের ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট রুল। এই রুলগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আমরা যখন লিখবো, কারেক্ট সেন্টেন্স কারেক্ট করে লিখতে গেলে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা না থাকলে আমরা সেই জায়গাটাতে গিয়ে কনফিউশন হয়ে যাই এবং কনফিউজড হয়ে যায় এবং ওটা লিখতে গেলে ভুল হয়। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্লাস, ভালোভাবে একটু লক্ষ্য করেন। নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। যেমন নিউজ, এটা মনে হচ্ছে না প্লুরাল? পলিটিক্স, ম্যাথমেটিক্স, তো এগুলা কিন্তু দেখতে প্লুরাল হলেও পরে যে ভার্বটি হবে এটা সর্বদা সিঙ্গুলার হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ গণিত বা অঙ্কশাস্ত্র এটা আমার একটা প্রিয় বিষয়, প্রিয় সাবজেক্ট। আছে না? ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তো এখানে ম্যাথমেটিক্স দেখে আমরা অনেকে আর ব্যবহার করি। নো, ইটস রং। রাইট কি হবে? ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তারপরে রুলটা দেখব, সাবজেক্টের হেড ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ, সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? এখানে হেড ওয়ার্ড সিঙ্গুলার হলেও, সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, ভার্বও যদি সিঙ্গুলার হয়, তবে পরবর্তী ভার্বটা কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ হেড ওয়ার্ড সিঙ্গুলার হলেও পরে ভার্ব কিন্তু প্লুরাল হবে। যেমন দেখেন, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার। অর্থাৎ এখানে কিন্তু রাজশাহীকে বোঝাচ্ছে না, হেড ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গোজ। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, রাজশাহীর আম হয় বিখ্যাত বা জনপ্রিয়। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার, এখানে রাজশাহী ইজ পপুলার দেওয়া যাবে না, এখানে হেড ওয়ার্ড হচ্ছে দ্য ম্যাঙ্গোজ। এই অনুসারে আমাকে ভার্বটা বসাতে হবে। তো হেড ওয়ার্ড যদি প্লুরাল বোঝায়, ভার্বটা প্লুরাল হবে। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার, এখানে অনেক পরীক্ষায় এটা আসে, আমরা প্রায় স্টুডেন্ট এটা ভুল করি। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ পপুলার, আর পপুলার বা অন্য কোনো অপশন থাকে। তো মনে রাখতে হবে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ পপুলার হবে না, এখানে আর পপুলার হবে। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ, কিসের পূর্বে? নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ। যেমন একটা বাক্য দেখি, ওয়ান ডজন অফ অরেঞ্জ ইজ সাফিসিয়েন্ট। এক ডজন কমলাই যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণ। ওয়ান ডজন অফ অরেঞ্জ ইজ বসেছে, অর্থাৎ বলা হচ্ছে নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, হ্যাঁ, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন অরেঞ্জ, অন ডজন অফ অরেঞ্জ, এক ডজন কমলা। এখানে অরেঞ্জেস বসেছে, এখানে কিন্তু আর দেওয়া যাবে না, কারণ এর পূর্বে সংখ্যাবাচক শব্দ আছে ওয়ান ডজন, 1000, ওয়ান পেয়ার, কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ বলা হচ্ছে নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। কি বলছে? সময় ও পরিমাপ উল্লেখ থাকবে। এই ক্লাসগুলো আপনারা পরবর্তীতে একটু দেখবেন, একবারে সব রুলগুলো মনে থাকবে না, কিন্তু এই রুলগুলো খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। এটা আবার কেমন? সময় এবং পরিমাপের উল্লেখ থাকবে এবং ভার্ব সিঙ্গুলার হবে। 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। এই রেসিপিটা রান্না করতে 2 ঘন্টা সময় চাওয়া হয় বা সময় লাগে, চাওয়া হয়েছে। 2 hours ইজ রিকোয়ার্ড, দেখেন এই যে 2 hours, সময় আছে না 2 ঘন্টা, তো আমরা অনেকে ভাবতে পারি টু রয়েছে প্লুরাল, আবার আওয়ার্স রয়েছে প্লুরাল, তাহলে এখানে আমরা আর ব্যবহার করব। নো, ইটস রং। রাইট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কি হবে? 2 hours ইজ রিকোয়ার্ড। ভালোভাবে খেয়াল করি আমরা, 2 hours সময় পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। মনে রাখতে হবে এগুলো। 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দা
রেসিপি। এই রেসিপিটা রান্না করার জন্য 2 ঘন্টা সময় লাগে। প্রেজেন্ট টেন্স ও ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসবে। কেমন দেখেন, চার্ট অন থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন রিটেন। এই যে এখানে হ্যাজ বিন বসেছে, অর্থাৎ বলা হচ্ছে ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুসারে কিন্তু ভার্ব বসে। অন থার্ড অফ দ্য রিপোর্ট হ্যাজ বিন, এখানে 3 ভাগ কিন্তু রিপোর্টের 3 ভাগ, এই জন্য কিন্তু এখানে হ্যাজ বিন বসেছে। এই জায়গায় কি ব্যবহার করতে হবে? হ্যাজ বিন ব্যবহার করতে হবে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে, একই দৈর্ঘ্য বুঝাবে, পরিমাণ বুঝাবে, স্থান বুঝাবে, সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখেন, 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল একটা দীর্ঘ পথ। 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল দীর্ঘ পথ। তাহলে এখানে 40 মাইল, 40 মাইল কিন্তু এটা বিষয় না, বিষয় হচ্ছে একই দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কিন্তু মানে এক পরিমাণ বুঝাচ্ছে। অর্থাৎ 40 মাইল এখানে মাইলকে বুঝাচ্ছে, 40 এখানে প্লুরাল না, তাই বলা হচ্ছে 40 মাইলস আর এ লং ওয়ে, এটা হবে না, 40 মাইলস ইজ আ লং ওয়ে। 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, এই টপিকটা বর্ণনা করার জন্য 10 মিনিটই যথেষ্ট। তো 10 মিনিটস এখানে আমরা আর ব্যবহার করতে পারবো না, এখানে ইজ দিতে হবে। অর্থাৎ একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান, সময় বুঝালে তখন সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। নেক্সট, সাবজেক্টের আগে যদি ইস, এভরি বা নো থাকে তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়। সাবজেক্টের আগে যদি ইস, এভরি বা নো থাকে তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। এই যে এভরি রয়েছে না সাবজেক্টের আগে, স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের আগে ইজ, এভরি বা নো থাকলে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, এখানে ইজ বসেছে কারণ এভরি আছে। নো স্মোকিং ইজ অ্যালাউড, ধূমপান অনুমোদিত নয়। নো স্মোকিং ইজ অ্যালাউড। দেশ, বইয়ের নাম, বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও পরের ভার্বটি সিঙ্গুলার হয়। দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক, দ্য হান্ড্রেডস একটা বিখ্যাত বই। আমরা মনে করতে পারি দ্য হান্ড্রেডস এটা প্লুরাল আছে, ভার্বটা এখানে কি প্লুরাল হবে? নো, দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক, হান্ড্রেডস একটা বিখ্যাত বই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, দেখেন দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকাকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে সংযুক্ত যুক্তরাষ্ট্র, যেমন সংযুক্ত আরব আমির ইউকে বলা হয় না, ইউনাইটেড অফ কিংডম, তো তেমনি এখানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আর রিচ কান্ট্রি, যুক্তরাষ্ট্র একটি ধনী দেশ। এখানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ, এই যে স্টেটস যদিও রয়েছে, বই বা দেশের নাম দেখতে প্লুরাল, ইউনাইটেড স্টেটস এখানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না প্লুরাল, কিন্তু এটা ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, অর্থাৎ আমেরিকা একটা ধনী দেশ। দেখেন আমরা অনেকগুলা এখানে পড়ছি। এখন আমরা গত ক্লাসে আমাদের কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, এটা একটু আমাকে হেল্প করতে হবে প্লিজ। যদি এটা দেওয়া থাকে ওর উপরে কথা বলবো, না হলে আমরা দ্য ফ্যামিলি আই লিভ ইন এইটা নিয়ে একটু প্রেজেন্টেশন দিব। প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা সবার মনে আছে তো? প্রেজেন্টেশন দিতে গেলে প্রথমে কি কি বলে শুরু করতে হয়, কি বলে শেষ করতে হয়, এটা কিন্তু আমি বিগত ক্লাসে দেখিয়েছিলাম। এটা আপনারা মনে রাখবেন, প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। কথা বলতে গেলে কিভাবে আমরা কথা বলা শুরু করতে পারি, কিভাবে আমরা শেষ করব সুন্দরভাবে, অর্থাৎ স্টার্টিং সিস্টেম অনেকগুলা দেখিয়েছিলাম স্যারের শিট থেকে, এবং এন্ডিং সিস্টেমটাও কিন্তু খুব সুন্দরভাবে ওখানে লেখা ছিল। হেয়ার ইউ ক্যান সি, এটা আপনাদের একটু দেখাই। ওকে, দেখেন, হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। প্রথমে আমরা এইভাবেই বলতে পারি, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ বেবি ইয়াসমিন, বা এখানে আপনার নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার, মডারেটর অর ব্রাদার, নেম যদি জানা থাকে বলবেন, ফর গিভিং মি
such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is 21শে বুক ফেয়ার, 21শে বই মেলা, অথবা স্কুল ম্যাগাজিন, প্রাইস হাইক, ডিজিটাল বাংলাদেশ, বাস স্ট্যান্ড, হ্যাঁ, মাই ফ্যামিলি। বলতে হবে টুডেস টপিক ইজ অ্যাবাউট মাই ফ্যামিলি। ডিয়ার অডিয়েন্স, এবার আপনার কথাগুলো আপনি শুরু করবেন। আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি কি কি জানেন, অর্থাৎ বডি অফ দা লেটার বা আর্টিকেল, ওই আর্টিকেলটার আপনার মূল যে বিষয়গুলো এগুলো আপনি বলবেন ডিয়ার অডিয়েন্স বলে। শেষে কিভাবে শেষ করব? শেষে আমরা ফিনিশিং সিস্টেমে এইভাবে কথা বলতে পারি। দেখেন খুব সুন্দরভাবে বিষয়গুলো সাজানো আছে, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। That's all from my sides for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Assalamu alaikum to everyone. অথবা খুব সহজে যদি শেষ করতে চান, ফিনিশিং সিস্টেম 2, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন এইটা তাহলে আমরা এখন একটু পড়বো, এটার উপরে আমরা কথা বলবো। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি, গত ক্লাসে কি দেওয়া ছিল? প্লিজ লেট মি নো দ্যাট, একটু বলেন। গত ক্লাসে নির্দিষ্ট কোনো টপিকস এর উপরে কথা বলার ইয়ে ছিল? বেবি আপা একটু হেল্প করতে হবে। হ্যাঁ, প্রতিদিন যেটা করি সেটাই। হ্যাঁ, হ্যাঁ, অনেক পরে এসে জয়েন করেছেন ইয়াসমিন আপা, একটু কথা বলবেন। তাহমিনা ইয়াসমিন আজকের ক্লাসে একটু লেটে জয়েন করেছেন হয়তো, বা সমস্যা নাই। দেখেন তাহলে আমরা গত ক্লাসের যে প্রেজেন্টেশন বা আমার ইনস্ট্যান্ট, হ্যাঁ একটু দেরিতে আসসালামু জয়েন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর আজকের দিনের বেলায় ওইটা হয়েছে যে আমি ওই সময় ক্লাসটা নেইনি, আপনাকে লিংক দিব। যখন ক্লাস নিব আমি আগে থেকে আপনাকে জানিয়ে লিংকটা দিয়ে দিব, সমস্যা নাই। তার 10টায় ক্লাস নেবেন, হ্যাঁ, হ্যাঁ, এজন্য না আমি আমি জানতে আপনাকে বলছিলাম চাইছিলাম। গতকাল কিন্তু ক্লাস ছিল, আপনাকে ওই যে আর যে পড়ে তার সঙ্গে আমি রুটিনটা জানিয়ে দিব, অর্থাৎ ওই ক্লাসগুলো হয় হচ্ছে। আমি স্যার আপনাকে ব্যাচ দিয়েছিলাম তো। হ্যাঁ আমি দেখছিলাম, কিন্তু ক্লাস নেয়নি, এই জন্য আমি আর আপনাকে লিংক দিতে পারিনি। এটা ও, হচ্ছে আচ্ছা শনি সোম স্যার, বুধ থাকবে। হ্যাঁ, ঠিক আছে। 8টার পড়তে 10টায় নেবেন, এই জন্য স্যার আমি ঘুমাইছিলাম, ঘুমা থেকে উঠে দেখি। না ওইটা তো অনেক আগে ছিল, ওইটা তো গত পরশুদিন নিছিলাম, মানে 8টার পরিবর্তে 10টা। আজকে তো আমি টাইমলি মেসেজ দিয়ে দিয়েছি যে দেখেন ওখানে এখনো লেখা আছে। স্যার মেসেজ স্যার 8টার পড়তে 10টায় নিব। ও, আজ আপনাদের ক্লাসটি 8টার পরিবর্তে 10টায়। ও সরি সরি সরি, এটা হ্যাঁ, 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 এটা তাহলে আমার সেই ভুল জন্য হয়েছে। ঘুমাইছিলাম রেডি টেডি হইয়া। আমি খেয়াল করতে পারিনি, আই এম রিয়েলি সরি। এটা আগের ক্লাসে এখানে নোটিশ দিছিলাম তো এই জন্য আর কি। ও, সমস্যা নাই। হ্যাঁ, এটা আগের দিন আমি খেয়াল করিনি ওটা। যাই হোক, তো এখানে আমরা এখন একটু কথা বলবো। প্রেজেন্টেশনটা কিসের উপরে ছিল জানো? আমরা কোন টপিকস নির্ধারণ করেছিলাম? স্যার আমাদের দৈনন্দিন জীবনে আমরা আওয়ার যে ডেইলি কাজগুলো অ্যাক্টিভিটিজ, হ্যাঁ এইটা নিয়ে কিন্তু আমরা রেগুলার কথা বলবো, শুধু একদিন না। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস থাকবে, কিন্তু দেখেন আমরা কথা বলতে গেলে সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যা কিছু করি, এখানে প্রত্যেকের ডেইলি অ্যাক্টিভিটিজ আলাদা আলাদা হবে। যারা জব করে তাদের একরকম হবে, যারা হাউস ওয়াইফ তাদের একরকম হবে, যারা আবার অন্য বিভিন্ন পেশায় নিয়োজিত, যার যে পেশা রয়েছে, আমরা ঠিক সেই কাজগুলা আমাদের দৈনন্দিন, আমরা কারোটা কাউকে ফলো করব না, আমরা নিজেদেরটা নিজেরা বলবো। দেখবেন আমরা কথা বলা শিখে যাচ্ছি। আমরা সারাদিন যা যা করি ওইগুলাই যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, ইংলিশে বলতে পারি, তাহলে তো আমরা ইংলিশে কথা বলা শিখে গেলাম। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে আমরা সারাদিন যা কিছু করি এইগুলো আমাদেরকে ইংলিশে বলতে হবে। আমি এখন ভাত খাচ্ছি, নাও আই এম ইটিং রাইস। আমি এখন অফিসে যাচ্ছি, নাও আই এম গোয়িং টু অফিস। আমি এখন রান্না করছি, নাও আই এম কুকিং রাইস। আমি এখন কুকিং বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি রান্না করছি। যে আমি এখন নাও আই এম স্লিপিং, নাও আই ওয়ান্ট টু স্লিপ, আমি এখন ঘুমাতে চাই। অর্থাৎ আমরা যখন যে কাজটি করব এইটা আমরা একটু মনে মনে ইংলিশে বলার চেষ্টা করব। তো ডেইলি অ্যাক্টিভিটিজ এর উপরে প্রথম কে কথা বলবেন প্লিজ? উইলিংলি, ইচ্ছাকৃত ভাবে দেখি আমরা কে প্রথমে শুরু করতে পারি। ডেইলি অ্যাক্টিভিটিসটা আমরা একটু শুরু করব। অবশ্যই, হ্যাঁ। তো এইভাবে প্রেজেন্টেশনটা শুরু করবেন, এই যে প্রথমটা কিন্তু স্টার্টিংটা এইভাবে করবেন। শুরু করেন, সবাই শুনবেন মন দিয়ে। হুম, আচ্ছা, আগে এটা পড়বো হুম, হ্যাঁ। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম, সরি, গুড ইভিনিং, হাউ আর ইউ? হুম, This is my name হুম, is Naz. My name is Baby. হুম, Would like to thank my horrible হুম। অনারেবল। better হুম, sorry, sir. Name is Roshan. হুম। স্যার আপনার নামটাই তো ভুলে হ্যাঁ, গেল। প্রসেন সরকার, এটা বললে হবে।
সরকার। জি জি। For giving me such chance to say a few words about this selected topic in front of you. Today's টাইপটা কি দিব? আচ্ছা, ডেইলি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিস, হ্যাঁ, খুব ভালো হচ্ছে, বলেন। জি স্যার। তারপরে I woke up 5 a.m. in the morning every day. Then wa- I wash my face and brush my teeth and get ready. Then pray my salat and recite the Quran. After after performing উজু, স্যার উজুর ইংলিশটা আমি আবার মনে করতে পারতেছিলাম না। হ্যাঁ, অ্যাবলিউশন মানে অজু। জি স্যার, জি স্যার, অ্যাবলিউশন, ইয়েস, এখন আমার মনে পড়ছে। the I do light exercise and walk for 15 minutes. Yes. Then I take breakfast. Then I study for 1 hour. Then go to both after after completing then necessary family work. After 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 praying Johor Salat, I eat lunch and take rest for 1 hour. তারপর হচ্ছে then again do the little family work and then after, আমি যেটা করি স্যার আমি সেইগুলাই বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার নিজেরটা, প্রত্যেকেই নিজেরটা বলবো। হ্যাঁ। After praying Asar Salat, I study for 1 hour. Then after praying Maghrib Salat, in the evening I take some tea and snack, and then tell with my relatives and friends. Then study for some time and then recite the Quran, and after finishing I pray Isha Salat and then take dinner and again recite the Quran and then go to sleep to around 11 p.m. That's all from my side. Yes. For the time being, thank you so much for listening my speech with patience. Thank you. The conversation will help us for এটা বলবেন যে হোপ দা কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং another same interesting topic again. Stay well. Then আল্লাহ হাফেজ। কত সুন্দর বলেছেন, দেখেন আপনি নিজে নিজে যে কাজগুলা করেন আপনার বাস্তবতার সঙ্গে মিল রেখে সেই কথাগুলো বলেছেন। আমরা প্রত্যেকে এইভাবে চেষ্টা করব। তাহমিনা ইয়াসমিন আপা, আপনি একটু বলেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিজ, আপনি কি কি করেন ওখানে, আপনার প্রত্যেক দিন সকালে ভোর থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কি কি কাজ করা হয়, সেগুলো ইংলিশে একটু ট্রান্সলেট করে বলতে হবে। প্লিজ স্টার্ট নাও। ফ্রম মর্নিং টিল নাইট।
সজীব ভাইয়া বলতে পারবেন যে আপনি কি কি কাজ করেন এখানে সকাল থেকে রাত্রে? এই যে যেভাবে বললো যে দেখেন প্রেজেন্টেশনটা শুরু করতে গেলে এইভাবে শুরু করবেন যে গুড আফটারনুন, আমি তো বলেই দিয়েছি। আর একটা রয়েছে ডিয়ার স্যার আই এম গিভিং ইউ, হ্যাঁ বলেন। আপনার ভুল হোক, কিন্তু ভুল হলেও আমাদেরকে কথা বলা, প্রথমে আমাদের এই জড়তাটা কাটাতে হবে। শুরু করেন, দেখি আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? I like to tell my that হুম। দেখেন এই যে জায়গাটা না আপনি বললেন না, এই যতটুক বলছেন এর পরের দিন দেখবেন আরো এতটুকু আপনি বলতে পারবেন, তার পরের দিন আপনি আরো একটু বলতে পারছেন। অর্থাৎ আপনাকে ভয়টা কাটাতে হবে, জড়তাটা কাটাতে হবে। এইটা যখন কেটে যাবে, আর এই যে সিস্টেম গুলো আমি শিখাই দিয়েছি, এইভাবে কিন্তু আপনাকে কথা বলা শিখতে হবে। এগুলো আমি দিয়ে দিব। এই যে আমি খেতে পছন্দ করি, আমি খেতে ভালোবাসি, তুমি খেতে পছন্দ করো, তুমি খেতে ভালোবাসো, হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। একটা বাক্য, একটা সেন্টেন্স তৈরি করে ওই জায়গাটায় বসে থাকলে চলবে না। আমি যে কেবল যে ক্লাসটা আপনাদেরকে দেখালাম, একটা বাক্য যে 30টা বাক্যের, এইটা আপনারা বাসায় বসে অনেক বাক্য, 30টা না 40টা না, আপনারা শত শত বাক্য তৈরি করবেন। ওই স্ট্রাকচারটা ঠিক থাকবে, কিন্তু ওখান থেকে আপনাদের মূল যে জায়গাটা, ওইটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করবেন? অর্থাৎ আই গো টু স্কুল আমার বাক্যে ছিল না, ওইখানে হি রাইটস এ লেটার। এই যে যেটা আপনাদেরকে দেখালাম, এখানে দিয়ে দিয়েছে যে হি রাইটস এ লেটার। এখানে শোনেন, খাইতে পছন্দ করি, এখানে আই লাইক ফিল ইটিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? এই যে দেখেন ইটিং, এই যে জায়গাটা আই লাইক ইটিং, এটা হবে আমি খেতে পছন্দ করি। ফিল লাইক সেটা আলাদা স্ট্রাকচার, ওইটা এখানে আনা যাবে না। এখানে এই স্ট্রাকচারটা মনে রাখবেন যে আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে লাইক, তারপর ভার্বের ভার্বের পর আইএনজি। আর প্রথমটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে লাভ, তারপর ভার্বের পর আইএনজি। এটা মনে রাখবেন। এই স্ট্রাকচার দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা পরবর্তী দিন মাই ডেইলি অ্যাক্টিভিটিস, এটাও আমাদের একটা প্রেজেন্টেশনের টপিকস থাকবে। সঙ্গে আবার এইটা নিব, দ্য ফ্যামিলি আই লিভ ইন, অর্থাৎ আমার পরিবার বা যে পরিবারে আমি বাস করি। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, কোন ধরনের পরিবারে তুমি বসবাস করো? এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার, তুমি কি বড় পরিবারে বসবাস করো নাকি ছোট পরিবারে বসবাস করো? হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে, দিন দিন কেন এই নিউক্লিয়ার ফ্যামিলি খুব জনপ্রিয়তা পাচ্ছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, তুমি ছোট পরিবারে কি কি সুযোগ সুবিধাগুলো খুঁজে পাও? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট, ছোট পরিবারের যে অসুবিধাগুলা, এইগুলো কি কি? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং রাইট ওয়ে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে? অর্থাৎ বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে বড় পরিবার একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবারের রূপ গঠন নিচ্ছে, রূপ নিচ্ছে। তো এইটা সমাজটা কি সঠিক পথে যাচ্ছে নাকি সমাজটা ভুল পথে যাচ্ছে? এইটার উপরে কিন্তু আমাদের আগামী ক্লাসে কথা বলবেন, মনে রাখবেন। এটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। অর্থাৎ স্পিকিং করতে হবে দা ফ্যামিলি আই লিভ ইন। তো এইটা এখন আমরা একটু পড়বো, কে পড়তে পারবেন ইউ উইলিংলি? এটা জোরে জোরে একটু রিড আউট করতে হবে। এনিওয়ান ক্যান সে? আমরা এটা একটু পড়ি, হ্যাঁ পড়েন, প্রথম থেকেই পড়েন। দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন There type in সোসাইটি। our society. ইয়েস, অন ইজ, One extended ইয়েস, or লার্জ ফ্যামিলি। large family. Other is un unclear. হ্যাঁ এটা হচ্ছে নিউক্লিয়ার, হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা নিউক্লিয়ার অর or some family Yes. or small family. Yes. And In an extended family, people love with their parents, grandparents, grandparents, uncle, aunts, and cousins. Only husbands and wives, people love with their their children. a Nuclear family, nuclear family. oh yes, nuclear family. I live with my
parents হুম, in a nuclear family. হুম, Now nowadays নাকি? এটা হচ্ছে নাওএডেজ। Nowadays হ্যাঁ, নাওএডেজ nuclear family in getting people পপুলারিটি, Popularly. পপুলারিটি popularity. Our সোসাইটি, society society for ভেরিয়াস 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 রিজনস। হুম, reasons. রিজনস, হ্যাঁ, অনেক ভালো পড়েছেন আপা। দেখেন আপনি অনেক ভালো চেষ্টা করেছেন, খুব ভালো। এইভাবে কিন্তু আমাদেরকে পড়ার, এটা কিন্তু আমি আপনার একটা টেস্ট নিলাম, একটা পরীক্ষা নিলাম। কিসের পরীক্ষা? রিডিং স্কিলটা আমরা কে কতটা পারি। এটা পড়লে কিন্তু আমাদের সেই রিডিং এর জায়গাটা কিন্তু খুব আমরা বুঝতে পারবো যে আমরা কে কতটা পড়তে পারি। এইভাবে কিন্তু প্রত্যেককে পড়তে হবে, না পড়লে কিন্তু কখনো জড়তাটা কাটবে না। পরবর্তীতে এখানে কে ইমরান ভাইয়া পড়তে পারবেন? সজীব ভাই এখান থেকে দেখেন, এই যে নাও পিপল ওয়ান্ট টু লিভ ইন সিটিজ, কে পারবেন একটু পড়েন তো। নাও পিপল স্যার ওয়ান্ট আমি টু, পড়বো। হ্যাঁ অবশ্যই পড়েন। সবাই শুনবেন, দেখেন তাহমিনা আপা কত সুন্দর পড়ে। সবাই শুনবেন, প্রোনাউন্সিয়েশন গুলো শুনবেন, পড়েন। কোথায় স্যার, কোন জায়গায় স্যার, কোন এই যে জায়গা থেকে পেস্ট একটু স্যার কালার দিয়েছে, দিচ্ছেন? নাও আমি তো পিপল, এই অনেক নাও থেকে, ছিলাম না। হ্যাঁ নাও থেকে, এখান থেকে নাও পিপল ওয়ান্ট টু। ও ওকে। Now people want to live in cities as cities provide lots of source of income. But life is, sorry sir, but life in cities is not so easy now. Every though, ইভেন every দো, though, ইভেন দো, oh এমনকি, sorry, স্যার আমার চশমার জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখ, ইভেন Even দো, though they, yes sir, even though they earn much, they earn much, they cannot maintain a family with 8 or 9 members. So they prefer to live in a nuclear family. The members of a nuclear families enjoy some advantage. They lead a life where there is no noise or confusion. They get much time to concentrate on their own work. Children grow up in a suitable environment, but it has some disadvantages also. Members of a nuclear family feel lonely as all of them are busy with their own work. They cannot share their feelings. It makes people self-centered. But it is the need of modern life to form nuclear family because life has become very busy and competitive now. থ্যাংক ইউ। দেখেন সবাই, দেখেন কত সুন্দরভাবে পড়েছে, তাই না? এখন আমি আপনাদের আরো একটা কাজ করে দিব। এই যে স্যার আমি লাইন, চশমা চেঞ্জ করি নাই তো, এই জন্য হ্যাঁ আমার হ্যাঁ, প্রবলেম হচ্ছে। তারপরও অনেক ভালো পড়েছেন, আপনার প্রোনাউন্সিয়েশন গুলো খুবই ক্লিয়ার। আমরা কিন্তু সবাই আপার মতো করে এইভাবে সুন্দরভাবে পড়বো, এটাও কিন্তু আপনার একটা পরীক্ষা। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের 4টা স্কিল রয়েছে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল। অর্থাৎ আমরা ইংরেজি কোনো একটা লেখা, কোনো একটা আর্টিকেল পড়ে এইটা থেকে আমরা কি বুঝতে পারলাম, ওখানে যে ওয়ার্ড গুলো আছে এইগুলো আমরা ক্লিয়ার ভাবে পড়তে পারছি কিনা, এইগুলাও কিন্তু আমাদেরকে লক্ষণীয় বিষয়। তো দেখেন আমি একটু পড়ে দেই। নাও, এখন, পিপল ওয়ান্ট টু লিভ ইন সিটিজ, এখন লোকজন শহরে বাস করতে চায়। অ্যাজ সিটিজ প্রোভাইড লটস অফ সোর্সেস অফ ইনকাম, দেখবেন এখন মানুষ বাংলাদেশে যারা আছে ঢাকা শহরে যেতে চায়, বিভাগীয় শহরে যেতে চায়। আমার বাসা গ্রামে, আমি শহরমুখী হচ্ছি কেন? এই যে বলছে সিটিজ প্রোভাইড, অর্থাৎ শহর দেয় লটস অফ সোর্সেস অফ ইনকাম, অর্থাৎ ইনকামের অনেক রাস্তা দেখায় দেয়। বাট লাইফ ইন সিটিজ, কিন্তু শহরের জীবন ইজ নট সো ইজি নাও, শহরে জীবন কিন্তু এখন অতটা সহজ নয়। এই যে দেখেন যারা শহরে থাকে এরা কিন্তু এটা বুঝতে পারে, বাসা ভাড়া দিতে হয়, অনেক রকমের খরচ করতে হয় এখানে, তাই না? এটা তো ইনকাম করতে হবে। তাই বলছে বাট লাইফ ইন সিটিজ ইজ নট ইজি নাও, এখন শহরের জীবন অতটা সহজ না। ইভেন দো, এমনকি দে আর্ন মাস, তারা অনেক টাকা ইনকাম করে, দে কান্ট মেনটেইন আ ফ্যামিলি উইথ 8 or 9 মেম্বার্স, অনেক টাকা ইনকাম করেও 8 থেকে 9 সদস্য বিশিষ্ট একটা পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। সো সুতরাং দে প্রিফার টু লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। এই দেখেন বর্তমান সারা বিশ্বে
একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবার হচ্ছে, এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে সো দে প্রিফার টু লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। এই যে একটা বড় পরিবারে এখানে খরচের পরিমাণটা বেশি থাকে, এই জন্য মানুষ কিন্তু এখন ছোট পরিবারকে পছন্দ করে। দ্য মেম্বার্স অফ আ নিউক্লিয়ার ফ্যামিলি এনজয় সাম অ্যাডভান্টেজেস। ছোট পরিবারের সদস্যরা কিছু সুযোগ সুবিধাও ভোগ করে। মনে করেন কোনো হাজব্যান্ড ওয়াইফ দম্পতির যদি একটি মাত্র সন্তান হয়, ওই সন্তানটিকে খুব ভালোভাবে খুব ভালোভাবে একটা রিচ পরিবেশে বড় করে তোলা যায়, গড়ে তোলা যায়। কারণ সে যা চাইবে, আমার যে ইনকাম এর ভিতরে সাধ্যের ভিতরে সবটুকু দেওয়া যায়। কিন্তু আমার যদি চারটা পাঁচটা সন্তান থাকে, চারটা যদি সন্তান থাকে, তাহলে ওই এক সন্তানের যে ভরণ পোষণ, ওইটা আমার আরো চারজন তিনজনকে ভাগ করে দিতে হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলির সদস্যরা অ্যাডভান্টেজেস গুলো একটু বেশি পায়। দে লিড আ লাইফ where there is no noise or confusion। যেখানে কোনো গোলমাল বা গন্ডগোল থাকে না, কোনো কনফিউশন থাকে না। দে গেট মাস টাইম টু কনসেন্ট্রেট উইথ দেয়ার ওন ওয়ার্ক। তারা তাদের নিজেদের কাজে মনোনিবেশ করতে পারে। চিলড্রেন গ্রো আপ ইন আ সুইটেবল এনভায়রনমেন্ট। ছেলেমেয়েরা একটা উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠে। বাট কিন্তু ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস অলসো। মেম্বার্স অফ আ নিউক্লিয়ার ফ্যামিলি ফিল লোনলি অ্যাজ অল অফ দেম বিজি উইথ দেয়ার ওন ওয়ার্ক। কি বলছে? মেম্বার্স অফ আ নিউক্লিয়ার ফ্যামিলি ফিল, তারা অনুভব করে, লোনলি, একাকিত্ব, অ্যাজ ওয়েল অ্যাজ অফ দেম আর বিজি উইথ দেয়ার ওন ওয়ার্ক। স্বামী স্ত্রী যখন দুইজনই সকাল 8টার সময় কাজে বেরিয়ে যাচ্ছে, তাদের চাকরিতে চলে যাচ্ছে, বাসার ছেলে বা মেয়ে সে যাই হোক, সারা দিন কিন্তু সে একাকিত্ব মানে ভোগ করে। কারণ তার দাদা দাদি বা তার নানা নানি কেউ কিন্তু তাদের সঙ্গে থাকে না। নিউক্লিয়ার ফ্যামিলির এটা একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজেস। তারপর কি বলা হচ্ছে? দে কান্ট শেয়ার দেয়ার ফিলিংস। তারা তাদের অনুভূতিটা শেয়ার করতে পারে না, ভাগাভাগি করতে পারে না। ইট মেক্স পিপল সেলফ সেন্টার্ড, অর্থাৎ এগুলাকে তাদেরকে আত্মকেন্দ্রিক করে তোলে। দেখবেন আমরা এখন কিন্তু বিভিন্ন রকমের ডিপ্রেশনে থাকি, এটা খেয়াল করে দেখবেন। বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গেলে এটা বোঝা যায়। এটা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই যে এখন অনেক ছেলেমেয়েরা ডিপ্রেশন, এবং ফলস্বরূপ তারা অনেক সময় সুইসাইডও করে ফেলে। বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ নাও। এই ব্যস্ত এবং প্রতিযোগিতাপূর্ণ জীবনেও আমাদের এই নিউক্লিয়ার ফ্যামিলিটা খুবই প্রয়োজন। নিড মানে হচ্ছে দরকার। তো দেখেন এইভাবে কিন্তু যে কোনো আর্টিকেল পড়ে আপনাদের কিন্তু বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করতে হবে। এটা যখন আমরা পারবো